শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশন চ্যানেলের রাজনৈতিক বিশ্লেষণ ধরনের নতুন ধারার লাইভ টক শো গণতন্ত্র এবং তার পর অনুষ্ঠান উপভোগের জন্য আশা করছি সবাই ভালো আছেন। পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং সরকার ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পর থেকে আজ অবধি দেশে দেশে গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে স্বীকৃত সমাদৃত হয়ে আসছে। কিন্তু আমরা বাস্তবে প্রত্যক্ষ করি কখনো দেশে দেশে যে সমস্ত সরকার ক্ষমতা অধিষ্ঠিত থাকে তাদের কারণে, কখনো বিরোধী শিবিরের কারণে, কখনো রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ এবং বিরোধী শিবির উভয় পক্ষের কারণে, কখনো যারা একেবারেই গণতন্ত্রকে পছন্দ করে না নেপথ্যের সেই খলনায়কদের কারণে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, প্রতিবন্ধকতায় আচ্ছন্ন হয়। কিন্তু যারা স্বাধীন স্বতন্ত্র গণতন্ত্রী মানুষ তাদের ঐক্যবদ্ধতার প্রেক্ষিতে এক সময় সেই গণতন্ত্রের পুনরুদ্ধার ঘটে। তা আমরা মোহনা টেলিভিশন চ্যানেলের এই গণতন্ত্র এবং তারপর টক শোর অতিথি আলোচকদের আলাপচারিতার ভিতর দিয়ে গণতন্ত্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার সমস্যা, সংকট, সম্ভাবনার বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। তো চলুন, দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচিত হয়ে কাজ শুরু করি। তবে 90117999 এবং 90169333 অনুষ্ঠান চলাকালে দুটো নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি অংশ নেওয়ার সুযোগ থাকবে আপনাদের। আমার ডান দিকে রয়েছেন বন্দি বিবেক খ্যাত সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক ও নেতা ঘাতক দালাল নির্মূল কমিটি এবং আহ্বায়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চ জনাব শাহরিয়ার কবির। বাঁ দিকে রয়েছেন মোহাম্মদ এ আরাফাত, শিক্ষক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সুচিন্তা ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তো শাহরিয়ার কবির, আজকে আমরা আলোচ্য সূচি নির্ধারণ করেছি হিলারি প্রণবের বাংলাদেশ সফর এবং আমাদের পররাষ্ট্রনীতিতে তার কূটনৈতিক গুরুত্ব। আপনি এটি শুরুতেই যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য সূত্রপাত ঘটান। সম্প্রতি শুধু দুটো নয়, তিনটে গুরুত্বপূর্ণ সফর হয়েছে। একটা হচ্ছে জাপানের উপপ্রধানমন্ত্রী, আর একটা ভারতের অর্থমন্ত্রী, আর একটা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। তো রাজনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত এবং আমেরিকার যে সম্পর্কটা কূটনীতির বাইরেও, সেখানে জাপান হয়তো অতটা বড় নয় বলে জাপানের বিষয়টা আপনারা আলোচনা আনছেন না বা গণমাধ্যমেও সেভাবে আলোচিত হচ্ছে না। কিন্তু উন্নয়ন সহযোগী হিসেবে জাপান কিন্তু ভারত বা আমেরিকার চেয়ে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। তবে যাই হোক, আলোচনাটা সব জায়গায় হচ্ছে দুই মন্ত্রীকে নিয়ে, দুই ক্ষমতাবান মন্ত্রী, দুই দেশের, প্রণব মুখোপাধ্যায় এবং হিলারি ক্লিন্টন। তো হিলারি ক্লিন্টনের সফর কিন্তু এর আগে বহু জল্পনা কল্পনা হয়েছে এবং আপনি যেটা বললেন, আমাদের এখানে একটি মহল চেষ্টা করেছে হিলারি যাতে বাংলাদেশে না আসেন। সেখানে আমেরিকাতে গিয়ে তাকে বলা হয়েছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংককে নিয়ে তার যে অবস্থান, হিলারির ব্যক্তিগত অবস্থান, এগুলো নিয়ে অনেক দিন দরবার হয়েছে এবং বলাই হয়েছিল যে হিলারি কখনো বাংলাদেশে আসবে না। তো বিষয়টা আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে হিলারি গ্রামীণ ব্যাংকের ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে দেখছেন। বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশে আমেরিকার স্বার্থ, এগুলোকে তিনি অতটা গুরুত্ব দিচ্ছিলেন না যেটা দিচ্ছিলেন ইউনূসের সঙ্গে তার ব্যক্তিগত স্বার্থকে। কিন্তু শেষ পর্যন্ত বোঝা গেল যে বাংলাদেশে আমেরিকার স্বার্থটা আমেরিকার পররাষ্ট্রনীতিতে বা হিলারির সফরে বেশি গুরুত্ব পেয়েছে। কারণ হিলারি এখানে এসছেন চীন সফরের পর, এবং সবচেয়ে জরুরি বিষয় যেটা আমেরিকাকে বুঝতে হচ্ছে এখন, যে পাকিস্তানে জঙ্গি মৌলবাদের উদ্ধার এবং পাকিস্তানে যেভাবে এখন আমেরিকার বিরুদ্ধে তাদের ওয়ার অন টেররের যে পার্টনারশিপ, যে মধুর সম্পর্ক ছিল জেনারেল মোশাররফের সময় এবং জারদারি সরকারের শুরুতেও, এখন কিন্তু অবস্থা সেরকম নেই। পাকিস্তান কিন্তু আমেরিকার দিক থেকে যে ওয়ার অন টেররে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি ড্রোন হামলার ব্যাপারে আপনারা দেখেছেন পাকিস্তানের পার্লামেন্টে ড্রোন হামলা হয়েছে এবং এ ব্যাপারে পাকিস্তানের পার্লামেন্টে আমেরিকার বিরুদ্ধে খুব শক্ত প্রস্তাব নেওয়া হয়েছে যে আমেরিকাকে ক্ষমা চাইতে হবে এই হামলার জন্য, না হলে আমেরিকার যে ন্যাটো ফোর্সেরও যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে এতদিন ধরে তারা ভোগ করছিল। ফলে আমেরিকার কিন্তু প্রস্তাব গৃহীত হওয়ার পরেও ড্রোন হামলা কিন্তু হয়েছে। আমেরিকার তো উপায় নেই, আমেরিকাকে এখন লড়তে হচ্ছে। কিন্তু পাকিস্তানের সমস্যাটা হচ্ছে, পাকিস্তান আমেরিকাকেও খুশি রাখছে, তালেবান আল কায়দাকেও খুশি রাখছে। আমেরিকাকে খুশি রাখতে গিয়ে পাকিস্তান তালেবান আল কায়দা এবং তাদের যে প্যান ইসলামিক যে জেহাদি যে ইয়েটা রয়েছে পরিকল্পনা, সেখান থেকে তো তারা সরে আসবে না। সেই জন্য ওয়ার অন টেররেও বাংলাদেশকে এখন পার্টনার হিসেবে পাওয়াটা আমেরিকার জন্য জরুরি হয়ে উঠেছে। কারণ আমেরিকা এটা বুঝতে পেরেছে যে ওআইসির দেশগুলোর মধ্যে
বাংলাদেশই একমাত্র দেশ যারা ইসলামিক মিলিটেন্সি যেটা বলছি বা এই যে জেহাদি রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে শক্ত অবস্থান নিয়েছে। এখানে সরকার এবং সিভিল সোসাইটি সম্মিলিতভাবে। এটা আমেরিকার এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে চীনের সঙ্গে সম্পর্ক, কারণ আমেরিকা জানে যে বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি তারা চাইছে, অন্তত কোনোভাবে তারা চাইছে না চীনের উপস্থিতি। চীন ইতিমধ্যে প্রস্তাব দিয়েছে বঙ্গোপসাগরে তারা সোনাদিয়াতে তারা গভীর সমুদ্র বন্দর করতে চায়, পাকিস্তানে যেটা গাওদিয়ারে তারা করেছে। এখন এইটা যদি হয়, এটা আমেরিকার জন্য একটা বড় রকমের হুমকি হয়ে দেখা দেবে। আমেরিকা মনে করে যে এই অঞ্চলে তাদের যে প্রভাব সেটা অনেকখানি। আপনি কি এমনটি মনে করেন যে কি পাবো না সেগুলো ভবিষ্যতের বিচার্য বিষয় হবে? আপাতভাবে যে হিলারি আসার কথা ছিল না, বিভিন্ন মহল থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল, তিনি এসেছেন, আপাতভাবে আমি তো মনে করি এটা বাংলাদেশের জন্য বড় একটা কূটনৈতিক সাফল্য। জি, আবার আসবো আপনার কাছে। আরাফাত, শাহরিয়ার কবিরের বক্তব্যের সূত্র ধরে বলছি, এটি তো কোনো পার্সন টু পার্সন কোন আলোচ্য বিষয় ছিল, স্টেট টু স্টেট আলোচনা, যেহেতু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসছেন, তাই না? তো এই যে এখানে এসে গ্রামীণ ব্যাংক সম্পর্কে তার আলোচনা, ডক্টর ইউনূস তো তার পারিবারিক বন্ধু, কিন্তু তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এখন সম্পৃক্ত নন, বা বারাক ওবামাও কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কে কখনো কিছু বলেননি। তো এই বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দুটি অ্যাসপেক্ট আছে আমার দৃষ্টিতে। প্রথম যে বিষয়টি হচ্ছে যে হিলারির সফরটি কিন্তু এক ধরনের কূটনৈতিক বিজয় বাংলাদেশের বর্তমানে সরকারের নেতৃত্বে যারা আছে তাদের জন্য। আলোচনার শুরুতে আমরা বলছিলাম যে হিলারি সফরে আসবেন কি আসবেন না, এই ধরনের একটি প্রোপাগান্ডা ছিল, একটা প্রোপাগান্ডা ছিল, এই ধরনের একটা ডিলেমার জায়গা ছিল। একই সাথে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এক ধরনের একটা অদ্ভুত ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বিটুইন বাংলাদেশ এন্ড আমেরিকা। কিন্তু একই সাথে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যেটি শাহরিয়ার কবির বললেন এবং আমি এগ্রি করি, যে ডক্টর ইউনূস হয়তো আমেরিকার কিছু ইন্ডিভিজুয়াল যারা তাদের গভর্নমেন্টের কি পার্সোনালিটি, যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারেন বা গ্রামীণ ব্যাংক, কিন্তু ইন্টারেস্টিংলি আজকের গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশে আজকে যারা সরকারের নেতৃত্ব দিচ্ছেন, আমরা লিবারেশন ওয়ারের যে নেতৃত্ব ছিল তাদের যে চেতনাকে ইনহেরিট করে আজকে যারা আছেন, যে প্রগ্রেসিভ লিবারেল ফোর্স, যারা খুবই শক্ত হাতে যে ইসলামিস্ট ফোর্স বা মৌলবাদী ফোর্সের বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন এবং কালচার অফ ইম্পিউনিটি একবারে ওয়ান্স অ্যান্ড ফর অল এটাকে এন্ড করার জন্য যে যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া, যেটার সাথে এক ধরনের ইন্টারলিঙ্কড আছে এই মৌলবাদের, সেই নেতৃত্বের যে বিষয়টি, সেটি কিন্তু এই বাংলাদেশে থাকাটা আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট। সো একটি হচ্ছে ব্যক্তিগত ইন্টারেস্ট, একটি হচ্ছে জাতীয় ইন্টারেস্ট। তো আমি অনেক সময় বলেছি এভাবে, ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনের মতন একজন মানুষের, যিনি খুবই পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তিত্ব আমেরিকার গভর্নমেন্টের, তার ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারেন, কিন্তু শেখ হাসিনা আমেরিকার জাতীয় ন্যাশনাল ইন্টারেস্ট, এই জায়গাটি কিন্তু প্রমাণিত হলো হিলারি ক্লিন্টনের এই সফরের মধ্য দিয়ে। দ্বিতীয় বিষয়টি আপনি যেটি বললেন যে এখানে অনেক কিছু কমেন্ট করেছেন, এই জিনিসগুলো থেকে আসলে আমরা এখনো বের হয়ে আসতে পারিনি। যেটা আমি জোকিংলি বলছিলাম কিছুদিন আগে, যে আমরা তো এরকম কোনো পরামর্শ দেইনি যে বারাক ওবামা এবং রিপাবলিকান, মানে ভিজিটটি তো স্টেট টু স্টেট, উনি তার ব্যক্তিগত পারিবারিক বন্ধু সম্পর্কে বিভিন্ন জায়গায় মন্তব্য, এটার জন্য কিন্তু আমাদের কিছু দোষ আছে নিজেদের। এখানে আমি এটা বলতে চাই, বারাক ওবামা এবং মিট রমনি বসে রিপাবলিকান যে ক্যান্ডিডেট হতে যাচ্ছেন, কোনো বিষয় নিয়ে তাদের যে সমস্যাগুলি আছে তারা বসে সমস্যার সমাধান করে ফেলুক, এরকম কোনো মন্তব্য তো আমরা করি। আমি বুঝি যে আমরা দেশটি ছোট, তৃতীয় বিশ্বের একটি দেশ, আমেরিকা সেই অর্থে গোটা বিশ্বকে তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছে, বাট একই সাথে আমাদের দোষের জায়গাটি হচ্ছে আমরা এমন কিছু প্রশ্ন ছুড়ে দিই আমাদের বিদেশি অতিথিদের কাছে, যে প্রশ্নগুলি কিন্তু আসে আমাদের এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে, এবং আমরা কেন জানি রাজনৈতিক অঙ্গন থেকে, গণমাধ্যমের জায়গা থেকে এবং সিভিল সোসাইটির মধ্যে আজকে অনেকেই আছেন যারা এমন একটা অ্যাপ্রোচ নেন যে ওনারা তখন বলতে না চাইলে বলেন, এমন কিছু কমেন্ট করেন যেটা আমাদের দেশের জাতীয় কি ডিগনিটি বা আত্মসম্মান, মর্যাদা, জাতীয় মর্যাদাকেই বিঘ্নিত করে বলা যায়। হিলারি ক্লিন্টন এই মন্তব্যগুলি করেছেন, আমি কিন্তু এন্টারলি উনাকে দোষ দিব না। হ্যাঁ, উনি কিন্তু প্রসঙ্গক্রমে এই বিষয়গুলি উঠে আনা হয়েছে, তারপরে মন্তব্য করেছেন আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলোতে। সেই প্রশ্নগুলি উঠালাম কেন আমরা? উনি যদি প্রোঅ্যাক্টিভলি এসে বলতেন সেক্ষেত্রে একটা বিষয় ছিল। তো এখানে আমাদের নিজেদের মধ্যে কিছু হীনমন্যতার বিষয় আছে, এবং আমাদের একবার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত রাজনীতিতে আমরা কমপ্লেন করার একটা, অভিযোগ করার, অনুযোগ করার একটা প্রবণতা, মানে এই জিনিসগুলি কিন্তু
তবে আমি মনে করি যে এই জিনিসগুলি গ্র্যাজুয়ালি হয়তো আমরা এটা ওভারকাম করবো, এর থেকে বের হয়ে আসবো। আমাদের ওই দীর্ঘদিনের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গেছে যে পরস্পরের বিপক্ষে যে আস্থাহীনতার জায়গা, এবং কোথায় যে যেন মনে হয় যে বিদেশি শক্তি এসে সবকিছু ঠিক করে দিবে। জনগণের প্রতি যখন আস্থা থাকে না, তখনই এই ধরনের প্রবণতা তৈরি হয়, যেটা আমার মনে হয়। জি, শাহরিয়ার কবির, একজন দর্শকও সারিয়াকান্দি বগুড়া থেকে প্রশ্ন করেছেন। আর একটু জানতে চাইছি আপনার কাছে, এই যে পারিবারিক বন্ধুত্বের সূত্র, সেগুলি ব্যক্তিগত পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ থাকা সমীচীন। তো এখন এই যে এখানে এসে সরকারকে উদ্দেশ্য করে বা গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে সমস্ত কথা বললেন বা বলা হলো, যা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, এবং কতখানি বলা হয়েছে তা কিন্তু তার ভয়েসদের ব্রডকাস্টের ভিতরে আমরা পাইনি, তবুও পত্রপত্রিকায় দেখছি। আপনার কি এমনটি মনে হয় যে ডক্টর ইউনূস হিলারি ক্লিন্টনকে দিয়ে আমাদের এই বাঙালি জাতিকে কোনো ধমক টমক দেওয়াচ্ছেন, এরকম বিষয় কিনা? না, ধমক দেওয়ানো এটা সম্ভব না, কিন্তু হিলারি ক্লিন্টন যেটা গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে মন্তব্যটা করেছেন, আমি মনে করি এটা কিন্তু কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। জি, আমি একটু আগেই একটা বই পড়ছিলাম আমেরিকার একজন কূটনীতিকের, সেখানে বলা হচ্ছিল যে বেনজির ভুট্টো যখন হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি ছিলেন, নওয়াজ শরীফের আমলে তাকে যখন সাংঘাতিকভাবে কোণঠাসা অবস্থায় রাখা হয়েছিল, তিনি হোয়াইট হাউসে গেছিলেন হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি তার সঙ্গে কথা বলবার জন্য, এবং হিলারিকে বেনাজির সমস্ত বিষয়টা বলেছেন, কিভাবে তার উপর অত্যাচার হচ্ছে, তার পরিবারের উপর, তার স্বামীর উপর, সবকিছু তুলে ধরেছেন। এবং এই কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন, তিনি মন্তব্য করলেন হিলারি এ ব্যাপারে খুব সতর্ক ছিলেন যে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করবেন না। এই যে কূটনৈতিক বোধটি, শিষ্টাচারের যে বোধ, আমি মনে করি এই বোধটি কিন্তু বাংলাদেশে আমরা তার মধ্যে দেখিনি, যেটা আমাদের অর্থমন্ত্রী খুব চমৎকারভাবে বলেছেন। তিনি এক কথা বলেছেন, দিস ইজ রাবিশ। সেটির দায় কিন্তু আমাদের উপরে বর্তায়। এবং সেখানে আমি যেটা বলতে চাইছি, আরাফাত যেটা বলছে যে তাদের রাজনীতির ব্যাপারে যেমন আমরা হস্তক্ষেপ করবি না, আমরা কি বলি হিলারিকে, আমরা কখনো বলেছে যে তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংক বা অমুক ব্যাংক তাদের কিভাবে চলবে এবং তাদের সরকারের কি নীতি হওয়া উচিত? তো এটা তো আমরা কখনো বলতে চাইছি না। এবং অর্থমন্ত্রী খুব সঠিকভাবে বলেছে, যে ব্যাংকে আমেরিকার একটি পয়সা ইনভেস্ট, আমেরিকার কোন স্বার্থের সেই ব্যাংক সম্পর্কে আমেরিকা এইভাবে মন্তব্য করবে, এটা অত্যন্ত অনভিপ্রেত। এবং আমি মনে করি ইউনূস যে অবস্থাটি নিয়েছে, এটা একজন দেশপ্রেমিক নাগরিকের এর পক্ষে এটা কখনো সম্ভব নয়। সরকারের সঙ্গে তার বিরোধ থাকতেই পারে, এবং তিনি দরকার হলে মানুষের কাছে যাবেন, তার গ্রামীণ ব্যাংকের ক্লায়েন্টদের কাছে যাবেন, নাগরিক সমাজের কাছে যাবেন, সিভিল সোসাইটির কাছে যাবেন। তিনি গিয়ে দেন দরবার করছেন, বারবার তিনি হিলারি ক্লিন্টনের কাছে আমেরিকাতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, এবং হিলারির বাংলাদেশ সফরের ব্যাপারে তিনি মুখ্য ভূমিকা তিনিই পালন করেছেন, তিনি যাতে বাংলাদেশে না করার বিষয়। তো এই যে বিষয়গুলো ডক্টর ইউনূস, যে আমি মনে করি এটা অত্যন্ত অদেশপ্রেমিক একটা, যেটা হচ্ছে যে আমি বলবো এক অর্থে যেটা রাষ্ট্র। শুনবো আমাদের একটি বিরতিতে। প্রণব মুখার্জি, ভারতের অর্থমন্ত্রী, তিনিও একই সময়ে বাংলাদেশ সফর করে গেলেন। তো এই বিষয়টি আপনি কিভাবে প্রত্যক্ষ করেন? সেখানে অনেক আলোচনা হয়েছে, $20 কোটি ঋণ মুক্ত পান্ত নদী সংযোগ প্রকল্প থেকে তারা পিছিয়ে আসবে, বা জিআরসির ভেতর থেকেই আরেকটি সাব কমিটি করবে টিপাই মুখের বিষয়ে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। আর সকল চুক্তি যা কিছু তা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। ঠিক তারপর পরেই আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি দিল্লি গিয়েছিলেন। আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকগুলি বিষয় উঠে আসে আলোচনা, এবং খুব ইন্টারেস্টিংলি আমি যেটা দেখি, বিষয়গুলি খুব পরিষ্কার হয় না মানুষের কাছে, এবং খুব পরিষ্কারভাবে আসলে তুলে ধরা হয় না। এটাকে ডিমিস্টিফাই করা যায় না, এটার মধ্যে এক ধরনের রহস্য রেখে এটাকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি রাজনীতিকরণ করা হয়, যতটা না আমাদের বাংলাদেশের স্বার্থে বা একটা যৌক্তিক ভাবে আপনার সমস্যার সমাধান করার জন্য যে আলোচনাগুলি হওয়া দরকার, যে যুক্তিগুলি আসা দরকার, যে তথ্যপত্রগুলি আসা দরকার, তার চেয়ে অনেক বেশি এটাকে রাজনীতিকরণ করা হয় এবং এক ধরনের অপরাজনীতি চর্চা হয়, যেটা আমার মনে হয়। রহস্যময়করণ কারা আপনার? এটা রহস্যময়করণ কারা, এটা আপনাকে একটু বলি যে আপনি খুবই রিসেন্টলি আমরা শুনছি না যে আমাদের রাজনীতিকরণ, রাজনীতিবিদরা সেটা সহজেই অনুমেয়, কিন্তু রহস্যময় করে তোলেন কারা, সেটা আপনাকে আমি একটা তথ্য দিয়ে বলি যে আমরা খুবই রিসেন্টলি যে বিষয়টি নিয়ে খুবই বিতর্ক হচ্ছে, তার একটি হচ্ছে বর্ডারে যে বাংলাদেশের নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে আমি নিজেও প্রচন্ড ক্ষুব্ধ,
কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওখানে, একটা ট্র্যাক ট্যুর ডিপ্লোম্যাটিক একটা সেশন হয়েছে, এখানে আমি বিষয়টি নিজেও খুব স্ট্রংলি এটা উঠিয়েছি এবং আমাদের দিক থেকে বারে বারে উঠানো হয়েছে, এবং ইন্ডিয়ান সাইডও কিন্তু বেশ এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিচ্ছে। যদি বর্ডারে অন দ্য গ্রাউন্ড কিছু কমপ্লেক্সিটিস আছে, সেটি কিন্তু আসলে আমরা ওই অর্থে ভালো করে জানি না, বুঝি না। কিন্তু আপনার প্রশ্নে যদি আমি ফিরে যাই, আপনি দেখুন আমার কাছে একটি তথ্য আছে যে 2001 থেকে 2010 পর্যন্ত ওই বর্ডারে বাংলাদেশের নাগরিক 671 জন বাংলাদেশের নাগরিক নিহত হয়েছেন, বেশ কিছু ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আমরা যেটি জানি যে একটি বিশেষ সিচুয়েশন যারা আটকে পড়েন তখন গুলি ছোড়া হয়, তারপরে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা যারা ছোড়েন তারা আইডেন্টিফাই করতে পারেন যে তার বাংলাদেশের নাগরিক না ইন্ডিয়ান নাগরিক। এই প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু ইন্ডিয়ান নাগরিকও মারা যান, কিন্তু বাংলাদেশের নাগরিক অনেক বেশি মারা যান, এটিও সত্যি কথা। কিন্তু একটি বিষয় আমি এখানে উল্লেখ করি, দেখি 2006 সালে এসে জন সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশের নাগরিক বর্ডারে মারা যায়। একটা কল নেব আমরা। 2006 সালে এসে সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশের নাগরিক এই বর্ডারে মারা যায়, তার সংখ্যা হচ্ছে 107 জন। তার পরবর্তী সময় এসে আমি যদি 2009 থেকে 9, 10, 11 স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে সেটি হচ্ছে এসে দাঁড়ায় 30, 24, 17। এখন বিষয়টি দেখেন যে 2006 কারা ক্ষমতায় ছিল? জামাত, বিএনপি জোট সরকার, যারা সবচেয়ে বেশি উচ্চবাচ্য করে এই বিষয়টি নিয়ে, যারা সবচেয়ে বেশি পলিটিসাইজ করে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই বিষয়টিকে ব্যবহার করে মানুষের সেন্টিমেন্টকে নাড়া দেওয়ার চেষ্টা করে, তারা কিন্তু তাদের সময় সর্বোচ্চ পরিমাণ এদেশের নাগরিক বর্ডারে মারা যায়, তখন কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি এবং তারা এই বিষয়টি কোনো ফোরামে, কোনো প্ল্যাটফর্মে কখনো তোলেননি। আজকে এসে দুটি দেশের মধ্যে একটা এনগেজমেন্ট হচ্ছে এবং একটি ট্রাস্টের সম্পর্ক তৈরি হওয়ার ফলশ্রুতিতে ইন্ডিয়ান সাইডও কিন্তু বুঝতে পারছে, এবং দেখুন মৃত্যুর হার কিন্তু কমে আসছে। এখানে আমি একটু বলে রাখি যে আমি কিন্তু সন্তুষ্ট নই। এই মৃত্যুর হারটি এসে শূন্যতে যখন নেমে আসবে তখন আমি সন্তুষ্ট হব, যেহেতু আমরা মৃত্যু আলাপ করছি। হ্যাঁ, কিন্তু একই সাথে আপনাকে বলতে চাই, যেহেতু এনগেজমেন্টটা হচ্ছে বলে এটা কমে আসছে, এটা একটা প্রগ্রেস। একই সাথে দেখেন প্রথমবারের মতন আমরা দেখলাম যে কাণ্ডগুলি ঘটানো হয়েছে বর্ডারে, তার জন্য ইন্ডিয়ান সরকার ফর্মালি চিঠির মাধ্যমে ক্ষমা চেয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, এবং যারা এই ধরনের হিউম্যান রাইট ভায়োলেশন করেছে তাদের শাস্তি দেওয়া হয়েছে বিচার করে। তো এই বিষয়গুলি দেখুন, এই গভর্নমেন্টের পররাষ্ট্রনীতির এক ধরনের সাফল্য। অথচ যারা এই বিষয়গুলো নিয়ে সবচেয়ে উচ্চবাচ্য করে, তারা তাদের সময় আমরা যে রেকর্ড থেকে আমরা যেটা দেখি, কোনো বিষয় কিন্তু তারা ওঠান না। আপনাকে আরেকটি ছোট্ট বিষয় বলি, এর মধ্যে বলতে চাই, সেটা হচ্ছে একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমাদের যে টেক্সটাইল প্রোডাক্ট আছে, এরকম 48 টেক্সটাইল প্রোডাক্টের উপরে আমরা কিন্তু শুল্ক উঠিয়ে নিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবং আপনাকে বলি, এটি খুব সহজ কাজ ছিল না। এই শুল্ক উঠানোটা সহজ কাজ ছিল না এই অর্থে, ওদের ইন্ডাস্ট্রি মেম্বার যারা ইন্ডিয়াতে আছে তাদের একটা বিশাল লবিং গ্রুপ আছে, তারা কিন্তু তাদের গভর্নমেন্টকে চাপ দেয় যে যাতে এটার উপর রেস্ট্রিকশন থাকে, কারণ তারা তো ব্যবসা করতে পারবে না যদি বাংলাদেশের প্রোডাক্ট যায়। গত বছরে যে মনমোহন সিং এর যে 6-7 এক্স্যাক্টলি, আমি এটা কেন নিয়ে আসছি এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, কিন্তু এটা বাংলাদেশকে এই সিদ্ধান্তটি কতটা বেনিফিট করবে আমরা সেটা ভাবতে পারছি না। আমাদের এক্সপোর্ট ইন্ডিয়াতে গত বছর ফিসক্যাল ইয়ারে ছিল $511 মিলিয়ন, যেটি $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে এবার, এবং ইভেন্চুয়ালি 3-4 বছরে আমরা $3-4 বিলিয়ন এক্সপোর্ট আমাদের বেড়ে যাবে ইন্ডিয়াতে। তো এই অ্যাচিভমেন্টের ফলে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে 10 থেকে 15 লক্ষ চাকরি তৈরি হবে আগামী 3-4 বছরে, এবং যার বেশিরভাগ মহিলারা হবে। এবং এই যে প্রসেসগুলো এগুচ্ছে, এবং আপনি আরেকটি জিনিস দেখেন, এই যে ছিটমহল যে সমস্যা, এটি তো 47 সালের আগের সমস্যা। সেই সমস্যা আজকে টেবিলের উপর আনা হয়েছে, সমাধানের চেষ্টা করা হচ্ছে, একটা প্রসেসের মধ্যে এগুচ্ছে। এতদিনের সমস্যা তো রাতারাতি হবে না। আপনি দেখেন আনডিমার্কেটেড বর্ডার, এটাও কিন্তু 71-এর সমস্যা না, 47-এর সমস্যা। এই সমস্যাগুলি সবকিছু আজকে ইন্ডিয়ান সাইডকে এনগেজ করা হয়েছে এবং একটা প্রসেসের মধ্যে নিয়ে আসা হচ্ছে। তো আমি আমাদের কূটনৈতিক সেই সাফল্যের দিকটা মনে করি যে এটা এনগেজমেন্ট হচ্ছে, এবং এর মধ্যে কিছু হোঁচট খাচ্ছে আমরা, কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না, কিন্তু প্রক্রিয়াধীন তো আছে। এবং তিস্তা নিয়েও ছেড়ে দিচ্ছি না, তিস্তা নিয়েও কিন্তু একটা আমরা যেটা দেখেছি এবং বিভিন্ন পর্যায়ে দেখেছি যে দিল্লিতে কেন্দ্রে কিন্তু একটা বিশাল ধরনের হতাশা আছে তাদের মধ্যে, তারা তাদের ইন্টারনাল একটা কনস্টিটিউশনাল অব্লিগেশনের মধ্যে আটকে পড়ে গেছে, বাট তারাও কিন্তু তাদের প্রচন্ড প্রচেষ্টা নিয়ে এটি এগুচ্ছে, এবং আমরাও কিন্তু ছেড়ে দেইনি। কাজে আমার মনে হয় যে সেই জিনিসটা সমাধান হয়ে যাবে ইভেন্চুয়ালি। এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি আমরা খেয়াল করছি বিভিন্ন মিডিয়ায়, যে জোট থেকে তৃণমূল বেরিয়ে আসলে হয়তো সংকটে পড়তে পারে কেন্দ্রীয় সরকার, এরকমটিও আমি রহস্য আপনি একটি প্রশ্ন করেছেন, সেটি আবার বলতে চাই আমি নেক্সট ইয়েতে আপনি যখন আসবেন। জি, শাহরিয়ার কবির, আপনার কাছে একই প্রশ্ন, যে প্রণব মুখার্জির সফর থেকে প্রণব মুখার্জি তো এখানে এসছেন ওই যে আমাদের পূর্ব পরিকল্পিত যেটা ছিল যে রবীন্দ্রনাথের 150 বর্ষের যে অনুষ্ঠানটা বর্ষব্যাপী বাংলাদেশ ভারত সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়েছিল,
সেটারই সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার এখানে তো জন্য, এবং আলোচনা আমাদের হয়েছে বিবিধ পররাষ্ট্রমন্ত্রীও বিষয়ে। সেখানে এটাকে কি আমরা গেছেন। আবেন্দ্রিক কূটনীতি আমরা বলতে পারি কিনা? এখানে কিছুটা আলোচনা হয়েছে, এবং এটা তিস্তায় এখানে এজেন্ডা ছিল না, কিন্তু আলোচনায় এসছে। প্রণব বাবু বাংলাদেশের মনোভাব জেনে গেছেন, এবং আমি মনে করি ভারতের বর্তমান মন্ত্রিসভাতে সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী হচ্ছেন প্রণব মুখার্জি, এবং তাকে বলা হয় সংকট ত্রাতা, যে কোনো সংকটে পড়ছে ভারতের সরকার সেখানেই প্রণব বাবু যাচ্ছেন। অভ্যন্তরীণ যত বিষয়ে আমরা দেখেছি, এমনকি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি কদিন আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এবং প্রণব বাবু যখন এখানে এসছেন, আমি মনে করি এবছরের মধ্যে আমরা আশা করতে পারি তিস্তার ব্যাপারে একটা ইতিবাচক অগ্রগতি ঘটবে। কিন্তু আরও যে ক্ষেত্রগুলো আছে এবং সম্প্রসারিত হচ্ছে দিন দিন, আমাদেরকে মনে রাখতে হবে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী শুধু নয়, ৭১-এর মুক্তিযুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল, পৃথিবীর ইতিহাসে এই সহযোগিতার কোনো দৃষ্টান্ত নেই। এবং সেই যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে মূল্যবোধের কারণে দুটো দেশ পাশাপাশি অবস্থান করছে, এবং আমাদের অন্য প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখুন সম্পর্কের যে অবনতিগুলো, তো সেই দিক থেকে আমি মনে করি এটাকে আমরা তো যুদ্ধ করে তো ভারতের বিরুদ্ধে কোনো কিছু আদায় করতে পারবো না। আলোচনা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই আলোচনা কারা করতে পারে? একটা প্রকৃত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার এটা করতে পারে। এটা এখানে কোনো মৌলবাদী সরকারকে তো ভারত সেভাবে এন্টারটেইন করবে না। আর যেটা বলবো, আমরা আমাদের আরেকটি বিরতিতে যেতে, আমরা বিরতিতে গিয়েছিলাম। তো আরেকটি প্রশ্ন দিচ্ছি আপনাকে, যে আমাদের যে সমুদ্র বিজয়, একে কেন্দ্র করেই এখানে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এদের উপস্থিতি বা আসা যাওয়া বিষয়টি এরকম কিনা, এবং এমনও বলা হচ্ছে যে এই ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন। আপনি যদি একটু ব্যাখ্যা করেন। না, বাংলাদেশের সমুদ্র বিজয়ের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের অতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সেটা কিন্তু স্বার্থটা যেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে উপস্থিতি নিয়ে, বঙ্গোপসাগরে এখানে বাংলাদেশ একটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজাস অবস্থানে আছে বঙ্গোপসাগরের ব্যাপারে। এখন বঙ্গোপসাগরে ইতিমধ্যে চীন প্রস্তাব দিয়েছে, তারা গভীর সমুদ্রে একটি সোনাদিয়ার ওখানে একটা বন্দর করতে চায়, যেটা তারা পাকিস্তানের গাউদিয়াতে করেছে, বালুচিস্তানে। তো এইটা যদি করে সেটা আমেরিকার জন্য এবং কিছু পরিমাণে হলো ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হবে, কারণ ইতিমধ্যে আরব সাগরে চীনের একটা উপস্থিতি যেটা আমেরিকা বা ভারত পছন্দ করছে না। তো সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে আছে, এবং সেটা বন্দর আমরা দেব কি দেব না সেটা তো আমাদের আলোচনার ব্যাপার। কিন্তু নিরাপত্তার দিক থেকে সেটা হচ্ছে বাংলাদেশের, আমরা কোনো অবস্থাতে বঙ্গোপসাগরকে এবং ভারত মহাসাগরের ব্যাপারে আমরা যেটা হচ্ছে নিরস্ত্রীকরণ, আমরা কোনো যুদ্ধ জাহাজ, কোনো ফ্লিট, আমেরিকান ফ্লিট বা এদের উপস্থিতি আমরা এই অঞ্চলে চাই না। এই ব্যাপারে আমাদের জোট নিরপেক্ষ যে আন্দোলন, এবং সেখানেও আমাদের অবস্থান আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব পরিষ্কার। এই অঞ্চলকে আমরা যুদ্ধমুক্ত, অস্ত্রমুক্ত এবং এগুলো হুমকি মুক্ত আমরা দেখতে চাই। কিন্তু বন্দরের ব্যাপারটা সেটা তো বাংলাদেশ দেবে কি দেবে না, সেটা বাংলাদেশের চীনের কাছ থেকে কি পাবে না পাবে, ভারতের কাছ থেকে কি পাবে না পাবে, আমেরিকার কাছ থেকে কি পাবে না পাবে, সবগুলো হচ্ছে আমাদের স্বার্থ, আমাদের মর্যাদার সেদিক থেকে দেখতে হবে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে সরকারকে বিবেচনা করতে হবে। কিন্তু ভারতের ব্যাপারে যেটা আমি বলছিলাম, বাংলাদেশে ভারত বিরোধিতার কিন্তু একটা রাজনৈতিক চরিত্র, এটা আমরা ৭১ সাল থেকে দেখছি। একটু ফিরে গিয়ে প্রশ্ন করছি এই ইস্যুতেই, যে চীন মায়ানমারের যে রিলেশন, এই একটি বিষয়। আরো এমন শোনা যাচ্ছে যে মায়ানমারের হাতে নিউক্লিয়ার ওয়েপন আছে। তো সেটাকে প্রেক্ষিত ভেবে আমাদের নিরাপত্তাটি আমরা কেমন করে নিশ্চিত করব, যদি একটু বলেন। না, বার্মার সঙ্গে কিন্তু এটা আপনাদের দেখতে হবে, বার্মাও কিন্তু এর বিরুদ্ধে কিন্তু যায়নি। বাংলাদেশের সাফল্যটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে যে বাংলাদেশ একদিকে যেমন আন্তর্জাতিক আদালতে এই মামলাটা করেছে, আরেকদিকে বার্মার সঙ্গে কিন্তু সুসম্পর্কটি, কূটনৈতিক সুসম্পর্কটি বজায় রেখেছিল। যে কতগুলো বিষয় আছে যেটা আমাদের মনে রাখতে হবে, যে মামলা করব বলে তোমার সঙ্গে আমার সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা সর্বক্ষেত্রে তোমার প্রতি আমার শত্রুতা পোষণ করতে হবে, তা তো নয়। এবং বার্মাও কিন্তু এটাকে কিন্তু ওইভাবে বিরোধিতা করেনি, তারাও এটা মেনে নিয়েছে, রায় মেনে নিয়েছে। এবং 14 সালে ভারতের সঙ্গে আমাদের এরকম একটা মামলায় যেতে হবে বা মামলার রায় আমরা পেতে যাচ্ছি, এবং সেখানেও যদি মামলার রায় পক্ষে আসে ভারতকে আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমি তো মনে করি না। তো বিষয়গুলোকে কূটনৈতিকভাবে ওইভাবে পিসমিল হিসেবে দেখতে হবে। যে আমি যেমন আরাফাত যেটা বলছিলেন, যে
তিস্তা না হলে আমি ভারতের সঙ্গে কোনো আলোচনা যাব না। আমি মনে করি এটা কোনো কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় নয়। পাকিস্তানের দিকে ভারতের সম্পর্ক দেখুন, কাশ্মীরের একটা সমস্যাকে পাশে রেখে ভারত পাকিস্তান ব্যবসার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে তাদের সম্পর্ক। কেন কাশ্মীর নিয়ে ওই যে অবসেশন, যদিও পাকিস্তানের কূটনীতির প্রধান সেটা হচ্ছে ভারত বিরোধিতা, কিন্তু তারা এখন বুঝতে পেরেছে এই ভারত বিরোধিতা কিন্তু পাকিস্তানের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না। জি হ্যাঁ, আরাফাত আপনি কিন্তু ওই রহস্যময়তা কারা সৃষ্টি করার বিষয়টি খোলাসা একটু আমি বলি আপনাকে, জানতে চাইছি কিছু একেবারে বাস্তব উদাহরণ দিয়ে আমি বলতে চাই। আপনার মনে আছে হয়তো কিছুদিন আগে আমাদের ওই যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট প্রোটোকল যেটি আছে, যেটি 72 সাল থেকে আছে এবং আমরা এক্সটেন্ড করেছি, ভারতীয় ভেসেলগুলি বাংলাদেশের নদী পথে আসে এবং আশুগঞ্জ পর্যন্ত যেতে পারে। কিন্তু তার পরবর্তীতে আমরা আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলায় যেতে দিয়েছি, এরকম 3টি ট্রায়াল রান করেছি। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক বড় হইচই এবং আলোচনা হয়েছে। দেখুন, আগরতলাতে পালাটানা একটি জায়গা আছে যেখানে একটি পাওয়ার প্রজেক্ট হচ্ছে এবং ওদের যে ইলেকট্রিসিটির যে চাহিদা তার চেয়ে অনেক বেশি গ্যাস আছে এবং গ্যাস দিয়ে যে প্রজেক্টটি হচ্ছে তা উৎপাদন করবে। আমরা কিন্তু সেখান থেকে ইলেকট্রিসিটি ইম্পোর্ট করার একটা কথা বলেছি এবং এগুলো আসলে এত মানে ডিটেল আলাপ করতে গেলে মানে মানুষের জন্য বোঝার জন্য তো সময় তো এত নেই, কিন্তু যতটুকু আমি পারি বলছি যে এই আপনাকে ইলেকট্রিসিটি ডাইভার্সিফাই করতে হবে। আপনি কোলে যাবেন, গ্যাসে যাবেন, বায়ো ইয়েতে যাবেন, ইম্পোর্টেও আপনাকে যেতে হবে, যেখানে রাইট সোলার এন্ড অল দ্যাট যাবেন। তাই ইম্পোর্টটা ইজ ইম্পর্টেন্ট হয়ে যাবে কিন্তু ইভেন্চুয়ালি, কারণ তখন আপনার র মেটেরিয়ালস নিয়ে চিন্তা করতে হয় না। তো এখানে আমাদের নিজের স্বার্থ আছে বলে ওই প্রজেক্টের জন্য যে মালামাল বহন করতে হচ্ছে সেগুলো আমরা কিন্তু তিনটা করতে দিয়েছি। তো সেই জিনিসগুলো এখন আমাদের স্বার্থে আমরা করেছি, কিন্তু সেগুলোকে নিয়ে যে রহস্যাবৃত করা হলো এই অভ্যন্তরীণ রাজনীতিতে, যেটি আপনি বলছিলেন, টিপাই মুখ নিয়ে রহস্যাবৃত করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে টিপাই মুখ নিয়ে এত হইচই করা হয়, কিন্তু টিপাই মুখের একটি অংশ পরবর্তীতে যেটা অ্যাড হয়েছিল, টিপাই মুখ স্পটে যে ড্যামটি আছে সেখানে আমাদের উই হ্যাভ ইয়েট টু সি, যদি ফ্যাপের রিপোর্টের পরে আরো ফার্দার আমরা দেখতে চাই, দেখতে হবে যে এটা বাংলাদেশের কস্ট বেনিফিট কি আছে। তার আগে এটা নাখোঁজ করার সুযোগ নেই। আপনার এটা 100 কিলোমিটার ডাউন স্ট্রিমে যে আপনার ডাইভার্ট করার জন্য যে ব্যারাজটি, সেটি কিন্তু আমরা সবসময় না বলেছি। তার একটি প্রশ্ন করছি আপনাকে, যে আপনার কি এমনটি মনে হয় যে বিভিন্ন ইস্যুতে অনেকেই তথাকথিত জ্ঞানী গুণী সুশীল সমাজের কেউ না জেনে শুনে অবশ্যই না থাকা সত্ত্বেও মানে নানা ধরনের ভুয়া পরিসংখ্যান দিচ্ছেন? অ্যাবসলিউটলি, আমি ওই জায়গাতে বিভিন্ন টক শোতে এসে অ্যাবসলিউটলি আমি ওই জায়গাতে এসে বলতে যাচ্ছি। তো এইখানে দেখুন 2009 সালের 21শে মে দিস গভর্নমেন্ট যাকে এত অভিযোগ করা হচ্ছে, তারা কিন্তু আপনার ওই যে ওয়াটার ডাইভার্সনের ব্যাপারটি যে হবে না এরকম একটি কমিটমেন্ট, লিখিত কমিটমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে গিয়েছে। যারা এটি নিয়ে হইচই করছে তারা কিন্তু কোনো কমিটমেন্ট আনতে পারেনি, কোনো উদ্যোগও নেননি। তারপর আপনি আসেন এই যে আরেকটি মজার ব্যাপার যে কাজটি করা হয় নদীর পানি বন্টন নিয়ে, আজকে এটা বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে দর্শকদের। সমুদ্র সীমা নিয়ে আমরা গেছি না আদালতে, আরবিট্রেশনে তো আমরা গেছি, থার্ড পার্টি কাছে। নদীর পানি বন্টন নিয়ে কোনো আইন নেই, কনভেনশন আছে, এটি থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নেই। এটা বায়োল্যাটারাল ডায়ালগের মধ্য দিয়ে হতে হয়, পৃথিবীর সব দেশে সুযোগ নেই। কিন্তু আমরা দেখেছি 91-এ আপনার যদি মনে থাকে, খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি ভারতের সাথে কোনো উদ্যোগ নেননি, ভুলে গেছেন বলতে হচ্ছে ইউনাইটেড নেশনসে যে আমি একটু বলে নিই, একটু এক ধরনের স্টানিং একটা আননেসেসারি উঠালেন, যেটা কোনো বেনিফিট বাংলাদেশের জন্য নাই, তার পলিটিক্সে মাইলেজ হয়তো থাকতে পারে। আপনাকে আরেকটি সিম্পল জিনিস বলি, যে আপনার লিঙ্কিং প্রজেক্ট যেটা ইন্ডিয়াতে যে বিষয়টি নিয়ে যে ভেরি রিসেন্টলি কোর্টে যে একটি রায় আসলো সেটি নিয়ে হইচই হচ্ছে, কিন্তু এই বিষয়টি নিয়ে আপনি অন্যান্য গভর্নমেন্টকে দেখেন তারা কখনো কোনো ইস্যুই উঠায়নি। এই যে আমার কাছে ডকুমেন্টস আপনাকে আছে, এই গভর্নমেন্ট এটা লিখেছে ক্লিয়ারলি, আমি একটু এক সেকেন্ড পড়ে শোনাতে চাই। বলছে দে ওয়ান্ট টু রিকোয়েস্ট টু দ্য হাই কমিশন অফ ইন্ডিয়া টু কনভে to the authorities in India the deep concern of the government of Bangladesh regarding the proposed river interlinking project, and that request for the government of India not to undertake any activity that would have disastrous and unforeseen impact on the river system and the ecology and the environment of Bangladesh. This is a very strong comment. এখানেই আমি রহস্যের কথা বলবো। শাহরিয়ার কবির, আমাদের দর্শক দুবার প্রশ্ন করেছেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, এটি দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি যে পঞ্চদশ সংশোধনী হওয়ার পরে আপাতভাবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু জ্ঞানী গুণী সুশীল সমাজের কেউ বিভিন্ন টক শোতে এসে একটু অর্ধসত্য বলছেন যে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে দুটো নির্বাচন হতে পারে। কিন্তু এখন এটা আলোচনা তো হতেই পারে, সংবিধানের সংশোধনী হয়েছে, সংবিধান আদালত বলেছে দুটো নির্বাচন হতে পারে, আদালত না, আদালতের উপরে কথাটি আমি একটু শেষ করি চাইলে। এখন এই প্রশ্নটি আমি একটি আলোচনায় শুনেছি, একজন দর্শক মজা করে এই প্রশ্নটি বলেছিলেন যে আগামী দুটো নির্বাচন হতে পারে, এটাকে এরকম একটি বাক্যের সাথে উপমিত করা যায় কিনা, আগামীকাল বৃষ্টি হতে পারে। আপনার কি মনে হয়?
না, না, এটা না, very clear. এটার ব্যাপারে যেটা আমি মনে করি আদালতের যে পর্যবেক্ষণ সেটা যেমন ঠিক আছে, আমাদের পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়কের ব্যাপারে যে অবস্থা নিয়েছে এটা ঠিক আছে, এবং এইটা যে একেবারে কোরআন হাদিস বদলানো যাবে না তাও নয়, এটা বিরোধী দল সংসদে এসে আলোচনা করতেই পারে, এটা হচ্ছে সরকারের সঙ্গে বিরোধী দলের সমঝোতার ব্যাপার, এবং এটা সম্পূর্ণভাবে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তত্ত্বাবধায়ক যখন চালু হয়েছিল সেটা তখনই আমরা বলেছিলাম এটা কিন্তু গণতন্ত্রের রীতিসম্মত বিধান নয়, পৃথিবীর কোনো দেশে এই বিধান নেই, আমাদের বিশেষ কারণে ওই যে বলে না রোগীকে বাঁচাবার জন্য কোরামিন দিতে হয়, তো আমরা কি আমাদের গণতন্ত্র কি চিরকাল কোরামিনের উপর চলবে? আমরা কি নিজেরা কি তত্ত্বাবধায়ক ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন তার মধ্যে কখনো যাব? এইগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু কথা হচ্ছে এটা বিদেশিদের কাছে এটা বলা যেটা এরা করেছেন এবং সেখানে তার হস্তক্ষেপ চাওয়া, এটাকে আমি মনে করি রীতিমতো অদেশপ্রেমিক, শুধু নয় এটাকে একবার রাষ্ট্রদ্রোহী কার্য হিসেবে আমাদের চিহ্নিত করতে হবে। কেন আমরা আমাদের সমস্যা, নিজেদের সমস্যা, আমি সরকার আছি, বিরোধী দলে আর থাকতে পারি কালকে, আমরা কেন আমাদের সমস্যা নিজেরা আলোচনা করে মীমাংসা করব না? কেন আমি আমেরিকাকে বা অন্য কোনো দেশকে বলবো আমার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবার জন্য? এই হীনমন্যতার বাইরে যতক্ষণ আমরা আসতে না পারবো বাংলাদেশে গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ আছে বলা আচ্ছা, আমাদেরকে শেষ করতে হচ্ছে। শুধু দর্শক শ্রোতা, বঙ্গবন্ধু একবার নাইজেরিয়া ভ্রমণে গিয়েছিলেন, সেখানে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জেনারেল ইয়াকুব গাওয়ান তাকে প্রশ্ন করেছিলেন বা এরকম অভিমত ব্যক্ত করেছিলেন যে অবিভক্ত পাকিস্তান একটি শক্তিশালী দেশ, কেন আপনি সেই দেশটিকে ভেঙে দিলেন? বঙ্গবন্ধু কূটনৈতিকভাবে তার জবাব দিয়েছিলেন, অবিভক্ত পাকিস্তান হয়তো শক্তিশালী ছিল, তার চেয়ে শক্তিশালী ছিল অবিভক্ত ভারত, সেসবের চেয়ে শক্তিশালী সংঘবদ্ধ এশিয়া, আর মহাশক্তিশালী হতো যদি পুরো পৃথিবীটি একটি জোট হয়ে যেত। সুতরাং আমাদের কূটনৈতিক যে তৎপরতা সেটি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং ধীরতা স্থিরতার সাথে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে এগোতে হবে। শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে আমাদের বোঝাপড়ার হয়তো প্রয়োজন রয়েছে, কিন্তু নিজেদের শক্তি সামর্থ্য এগুলোকে বিবেচনায় রেখে জাতীয় ঐকমত্য সৃষ্টি জরুরি, যেটি শাহরিয়ার কবির একেবারে শেষ দিকে বললেন। যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকে ধন্যবাদ। আলোচনা অংশে শাহরিয়ার কবির, আরাফাতুর রহমান আপনাদেরকে ধন্যবাদ।